তো চলুন আমরা ঢাকার ইচা মহাসড়ক ধরে সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে প্রধান সড়ক। এখন আমরা স্মৃতিসৌধের মধ্যে ঢুকতেছি। তো আপনারা জানেন এই জাতীয় স্মৃতিসৌধটি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছিল তাদের স্মরণে স্থাপিত হয়েছে। শুরুতে আপনাদের চোখে পড়বে ভিআইপি অভ্যর্থনা কেন্দ্র। আসলে অভ্যর্থনা কেন্দ্রে দেশের বড় বড় কর্মকর্তারা বা বিশেষ বিশেষ দিন এসে থাকেন, এখান থেকে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। তো অভ্যর্থনা কেন্দ্রের মধ্যে বেশ কিছু রুম আছে। চলুন আমরা অভ্যর্থনা কেন্দ্র দিয়ে যাই। দেখতেছেন অনেক লোকের সমাগম। আসলে এটা ঢাকার ইচা মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছে মূলত। তারপরে যেটি আপনাদের চোখের সামনে আসবে সেটি তার পাশেই দেখতে পাচ্ছেন গণপূর্ত শাখা অফিস। এখান থেকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। তার পাশেই থাকবে মসজিদ, এখানে মুসল্লিদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থা আছে। এই সুন্দর মসজিদটি আসলেই অনেক সুন্দর মসজিদ। এটি লাল রঙের ইট দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। তো বন্ধুরা, এই স্থানটি রাজধানী ঢাকা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত। এই ডিজাইনটি করেছেন সৈয়দ মইনুল হোসেন এবং নির্মাণ করেছেন কঙ্কট গ্রুপ। তো চলুন, এখানে আছে স্বাধীনতা যুদ্ধের কিছু ইতিকথা। আপনারা দেখতে পাচ্ছেন ছোট করে লেখা হয়েছে এখানে। তৎকালীন সময়ের কিছু ইতিহাসের কথা এখানে লেখা আছে। এটি হচ্ছে আজকের স্মৃতিসৌধের লোকাল গাইড ম্যাপ। এই ম্যাপ দেখে আসলে জানা যায় যে স্মৃতিসৌধে অনেক অবকাঠামো কোথায় কি অবস্থিত। তো এর সবথেকে আশ্চর্য বিষয়, পুরো স্তম্ভটি লাল রঙের ইট দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইটগুলো অনেক শক্তিশালী এবং মজবুত। উঁচু নিচু অনেক সিঁড়ি আছে। এই স্থাপত্যটি 7 জোড়া ত্রিভুজ আকৃতির দেয়াল বা প্রিজমের সমন্বয়ে গঠিত। সব থেকে বাইরের জোড়াটি উচ্চতায় সব থেকে ছোট, কিন্তু স্পানে সব থেকে প্রশস্ত। ভেতরের জোড়াগুলো ধীরে ধীরে তাদের আকৃতি অনুপাত পরিবর্তন করে এবং সবচেয়ে ভেতরের জোড়াটি এভাবেই স্থাপত্যটির সর্বোচ্চ বিন্দু তৈরি করে। সামনের দিকে একটি লেকের উপরে 2টি শক্তিশালী সেতু রয়েছে, যে সংযোগ সেতু দিয়ে সামনের দিকে মানুষকে যেতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। এই সেতু দিয়ে মূলত মূল স্থাপত্যটির দিকে এই 7 জোড়া দেয়ালের প্রতিটি বাংলাদেশের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়ের প্রতিনিধিত্ব করে। যেমন
1952 সালে ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্টের প্রাদেশিক নির্বাচনে বিজয়, 1956 সালে সংবিধান আন্দোলন, 1962 সালের শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান এবং অবশেষে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ক্লাইমেটিক ঘটনা, যার মাধ্যমে বাংলাদেশ একটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আরেকটি মজার বিষয়, আপনি এই স্মৃতিসৌধটি এক এক দিক থেকে এক এক রকমের দেখা যায়। আপনি যে দিক থেকে দেখুন না কেন সবসময় এটার রূপ পরিবর্তিত হতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এখানে আরো দেখতে পাবেন কিছু অজ্ঞাতনামা শহীদদের কবর, যা তৎকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধের সময় কিছু গণকবর আমরা বলে থাকি। এখানে তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এখন আপনাদের পরিচয় করে দেবো দুই নিষ্পাপ বান্দা, যারা আসলে আমার ক্যামেরার পিছনে আছে। আসলে মজা করলাম, যতটা নিষ্পাপ বললাম ওরা অতটা নিষ্পাপ নয়। এই সুন্দর লেকটিতে অনেক শাপলা ফুল ফুটে থাকে। তো রাত্রিকালীন সৌন্দর্যটা আসলে অনেক ভালো দেখা যায়। বিশেষ বিশেষ দিনে এখানে পানির ফোয়ারা তৈরি করা হয় কৃত্রিমভাবে। আপনাদের এটা সৌন্দর্য আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে আপনারা আসবেন, এটি সৌন্দর্য নিজের চোখে উপলব্ধি করবে। এটির লেকের পাড় দিয়ে বিকালবেলা হাঁটতে আসলেই মজা লাগে। এটা দেখতেছেন অষ্টম, যেখানে যেটা ইউজ করতে পারেন। এই দেখেন লেকের ভিতরে অনেক শাপলা আছে। লেকের সৌন্দর্যটা আসলেই চোখে পড়ার মতো।